আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শরীফ আদনান, বর্তমানে লক্ষ্মীপুর কমার্স কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেকশন, যা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমাদের জানতে হবে রাইট ফর্ম অফ ভার্ব কি। মূলত প্রত্যেকটি বাক্যে একটি ক্রিয়াপদ থাকে। এটা বাংলা বা ইংরেজি যে কোনো বাক্যে একটি ক্রিয়াপদ থাকে। ইংরেজি বাক্যের গঠন রীতি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সেক্ষেত্রে একটি ইংরেজি বাক্যে টেন্স, পারসন এবং নাম্বার অনুসারে ক্রিয়াপদ বা ভার্বের পরিবর্তন হতে পারে। মূলত রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে সেন্টেন্সে টেন্স, পারসন এবং নাম্বার অনুসারে ক্রিয়াপদের পরিবর্তন। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বের ফার্স্ট রুল হচ্ছে রুল 1, সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো হি ব্র্যাকেটে ডু হিজ ওয়ার্ক। তাহলে এই বাক্যে দেখুন হি হচ্ছে থার্ড পারসন এবং এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে রুল অনুসারে ভার্ব বা ডু এর পরে এস বা ইএস যুক্ত হবে। তাহলে সঠিক অ্যানসারটি হবে হি ডাজ হিজ ওয়ার্ক। আরেকটি বিষয় মনে রাখতে হবে, থার্ড পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া সবই হচ্ছে থার্ড পারসন। কোনো বাক্যে যদি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হতে হয়, সেক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। থার্ড পারসন এবং সাবজেক্ট অবশ্যই সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। আমি আরেকটি एग्जांपल দেই, যেমন রাকিব ব্র্যাকেটে গো get to his school। এখানে দেখুন রাকিব হচ্ছে থার্ড পারসন এবং রাকিব সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে কি হবে goes। আমি আশা করছি আপনারা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম নিয়মটি বুঝতে পেরেছেন। চলুন আমরা দ্বিতীয় নিয়মে যাই। রুল নাম্বার 2, কোন বাক্যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয় বা প্লুরাল হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে না। জানি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ আই, উই, ইউ, দে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই, আই গো টু দি মার্কেট।
আই গো টু দা মার্কেট, এখানে দেখুন সাবজেক্ট আই, এটি হচ্ছে ফার্স্ট পারসন। দ্যাটস ওয়াই ভার্বের শেষে কোনো এস বা এস যুক্ত হবে না। তাহলে ভার্বটি যথারীতি গোয়িং, সাবজেক্টটি যদি থার্ড পারসন হয় কিন্তু সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাও কিন্তু ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে না। যেমন আদনান and Rohit join the meeting। দেখুন সাবজেক্টটি হচ্ছে আদনান এবং রোহিত, আদনান এন্ড রোহিত হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু সাবজেক্টটি থার্ড পারসন হওয়ার শর্তেও সাবজেক্টটি প্লুরাল হওয়ার কারণে ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে না, তাহলে জয়েনিং থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আদনান এন্ড রোহিত জয়েন দা মিটিং। চলো আমরা 3 নম্বর রুলে যাই। কোন বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম হয় সেক্ষেত্রে ভার্ব সব সময় প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে। যেমন the sun rise, in the east। এটি হচ্ছে একটি চিরন্তন সত্য বাক্যের উদাহরণ অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। যেহেতু বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ এবং আমি বলেছি ইউনিভার্সাল ট্রুথ হলে সেন্টেন্সের ভার্বটি সব সময় প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে ভার্বটি হবে the sun rises। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দেখুন এখানে আমি the sun সাবজেক্ট, rise ভার্ব, দেন east এটা হচ্ছে অবজেক্ট। আরো একটি উদাহরণ দিলে জিনিসটা আপনারা আরো ক্লিয়ার হবে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটি আমরা অভ্যাসগতভাবে করি, যেমন he brushed his teeth every day। তাহলে he brushed his teeth every day এটি একটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম। হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে যথারীতি সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন রীতি অনুসরণ করবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে he brushes his teeth। he brushes his teeth। কারণ হচ্ছে এখানে এর যুক্ত করার কারণ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আশা করছি আপনারা রাইট ফর্ম অফ ভার্বে 3 নম্বর নিয়মটিও বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার রাইট ফর্ম অফ ভার্বের চতুর্থ নিয়মে যাই।
নাম্বার 4, কোন বাক্যে যদি মডাল অক্সিলারি কোনগুলি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাইট, অর, নিড এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। কোন বাক্যে যদি মডাল অক্সিলারি থাকে, এরপরে যে মূল ক্রিয়া থাকে সেটি সব সময়, কোন বাক্যে যদি মডাল অক্সিলারি থাকে এবং এরপরে যদি কোনো মূল ক্রিয়া থাকে, তাহলে সেটি সব সময় প্রেজেন্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, I can do the exercise. I can do the exercise. তাহলে এখানে মডাল অক্সিলারি হচ্ছে ক্যান। আমি বলেছি মডাল অক্সিলারি থাকলে সব সময় একটু শ্যাল এর বাক্যে মডাল অক্সিলারি, এরপরে মূল ভাব হচ্ছে মি, এটি সব সময় প্রেজেন্ট টেন্স হবে। তাহলে অ্যানসারটি হচ্ছে I shall meet him। চলুন আমরা পঞ্চম নিয়মে যাই। বাক্যে টু থাকলে, টু যদি ভার্বের পূর্বে বসে, তাহলে ভার্বটি সব সময় প্রেজেন্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, he will go there to meet him। এখানে মি ভার্ব, এর পূর্বে রয়েছে টু এবং এরপরে হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে আমাদের রুল অনুসারে অ্যানসারটি হবে মি, অর্থাৎ মিকে কোনো পরিবর্তন হবে না। হি উইল গো দেয়ার টু মিট হিম। তাহলে মিট এর কোনো পরিবর্তন হবে না, মিটটি প্রেজেন্ট টেন্সে ছিল, সেটি প্রেজেন্ট টেন্সেই থাকবে। আরেকটি एग्जांपल দিলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হবে। I will go to the school। to join a lecture। তাহলে দেখো এই বাক্যে ভার্বের পূর্বে টু রয়েছে এবং আমাদের নিয়ম অনুসারে টু এর পরে যে ভার্বটি থাকবে সেটি সব সময় প্রেজেন্ট টেন্স হবে। তাহলে জয়েনের প্রেজেন্ট টেন্স হচ্ছে জয়েন, পাস্ট টেন্স হচ্ছে জয়েন এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে জয়েন। তাহলে সঠিক উত্তর হচ্ছে জয়েন। আশা করছি আপনারা পঞ্চম নিয়মটিও বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে লক্ষ্মীপুর কমার্স কলেজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।